সকলে মনে করে যে ফ্রান্স ফানন হচ্ছে ভায়োলেন্সের প্রবক্তা, কিন্তু ভায়োলেন্সের সম্পর্কে উনি যা লিখেছেন তা দেখে আমার মনে উনি বলছেন কলোনিয়ালিজম মানে ভায়োলেন্স, কাজে উনি ভায়োলেন্সের নিন্দা করার জন্য লিখেছেন। কিন্তু আশ্চর্য লাগে যে আইরনি যে সবাই তাকে ভায়োলেন্সের প্রবক্তা বলতেছে। এটা তার লেখা যদি সত্যিকার পরিচিত হতো ইংরেজি ভাষী জগতেও, তাহলে অন্তত এই সমালোচনার কাউন্টার জবাব আসতো আর কি। যে অন ভায়োলেন্স বলে তার যে প্রথম আর্টিকেলটা, ওটার পুরো নাম হচ্ছে ডু লাভ ইউ লস, যেটার ফরাসিতে যদি ইংরেজিতে অনুবাদ করেন এটা হলো কি অ্যাবাউট ভায়োলেন্স, নট ঠিক অন ভায়োলেন্স। ভায়োলেন্স উনি বলে কলোনিয়ালিজম মানে ভায়োলেন্স থেকে শুরু হয়েছে, সেইটা বুঝতে সহায়তা হবে এই মনে করে আমি ফ্রান্স ফানোর শিক্ষক 1945 সালের নির্বাচনে ফ্রান্স ফানোর পক্ষে কাজ করেছিলেন। তো এই তার লেখাটা ডিসকোর্স অন কলোনিয়ালিজম পড়লে সুবিধা হবে মনে করে করেছি এটা। তো আমি শুধু শনির বন্ধু অনুরোধ করবো আপনারা এটা শতবার অনুবাদ করেন, মানে বাংলা এটা অনুবাদ, যার ইংরেজি অনুবাদ থেকে অনেকে করতে পারবেন, তো ফরাসি থেকে করলে আমরা এটাকে অথেন্টিকেট করতে পারি যে মোটামুটি মূল লেখকের। তারপরে সব অনুবাদই মানে হচ্ছে এক ধরনের চাঁদের আলো, মানে পুরোপুরি হয় না। তো পরিচয় করাটা ভালো, এই হচ্ছে আমার উদ্দেশ্য। এই স্টাডি সার্কেলে আমরা আগামী সপ্তাহে ফানো নিয়ে আলোচনা করব। তো আজকে ওনার এই চিঠিটা একটু দেখি আমরা, কি দু একটা লাইন, যে উনি কেন পদত্যাগ করলেন। আমি দেখলে এইটারও ফরাসি টেক্সট আমি পড়েছি, দেখি যে ওই অনুবাদের মধ্যে মাঝে মাঝে সংক্ষিপ্ত করেছে, এই সমস্যা। যেমন একটা উদাহরণ দিই প্রথমে, মানে ফরাসি চিঠিতে এখানে আছে এমএ সেজার ডেপুতে ফর মার্টিনিক, তারপরে টু মরিস তোগে জেনারেল সেক্রেটারি অফ দ্য ফ্রেঞ্চ কনফারেন্স, নিচে আছে আমরা লেখি না অমুককে ডিয়ার মরিস, এরকম একটা বাক্য আছে, ওইটা আবার বাদ দিয়েছে, অনুবাদ করে না। একটু উদাহরণ দিয়ে বলছি, বহু জায়গায় এরকম ছোট ছোট আপনি বাদ দেবেন। উনি বলছে আমি কেন পদত্যাগ করছি। তখন রাশিয়াতে ওই যে ক্রুশচেভ ক্ষমতায় আসছে, ক্রুশচেভ স্ট্যালিনের বিরুদ্ধে নানা অত্যাচার করেছে, শুরুর দিকে উনি ওই কথাগুলি বললেন যে এখন যে রেভেলেশন হলো তাতে তার কমিউনিস্ট পার্টি করা যায় না। এই বাক্যটা দেখেন, ইট উড বি ইজি ফর মি টু আর্টিকুলেট as much with respect to the French Communist Party as with respect to the Communist International. এটা সম্পূর্ণ ভুল অনুবাদ করেছে, আমি পড়ে দেখলাম। as to international communism, international communism এবং কমিউনিস্ট ইন্টারন্যাশনাল এক জিনিস না, অনুবাদে এটা জানেন না, এই জন্য কেন আবার করতে হয় এটা বলছি। এটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি তাড়াতাড়ি। একটা উদাহরণ দিচ্ছি, প্রথম বাক্যেই ভুল, দি কমিউনিস্ট ইন্টারন্যাশনাল ইজ নো লঙ্গার এক্সিস্টিং দেয়ার। এটা ইন্টারন্যাশনাল আছে, কমিউনিজম ইন্টারন্যাশনাল, আর কমিউনিস্ট ইন্টারন্যাশনাল এক জিনিস না। এরকম অজস্র ভুল আপনারা ফ্রেঞ্চ টেক্সটে মিলাইলে পাবেন, তবু আন্দাজ করা যায়। অ্যাজ স্পন্সার্ড বাই দ্য সোভিয়েত ইউনিয়ন, আছে কি ইন্টারন্যাশনাল কমিউনিজম এজ স্পন্সার্ড বাই দ্য সোভিয়েত ইউনিয়ন। তো বলছে কি a long list of grievances or disagreements, যে আমি সহজে একটা দীর্ঘ তালিকা দিতে পারি আপনাদের বিরুদ্ধে আমার অভিযোগ, এটা আমি করব না। lately the harvest has been particularly bountiful, কবির ভাষাটা দেখেন, ফসল ভালোই ফলেছে গত সিজনে। কি Khrushchev's revelations concerning Stalin are enough to have plunged all those who have participated in communist activity to whatever degree into an abyss of shock, pain and shame, or at least I hope so. এটাতে বোঝা গেছে লোকে কিন্তু অভ্যাসবশত কমিউনিস্ট পার্টি করে না চিন্তা করে দেখা যাচ্ছে। আমাদের দেশগুলিতে লোকে মাথা, আমাদের সিপিআই সিপিএম এর সবগুলো এ ব্যাপারে মাথা নত করেছিল, এবং যারা এটা করেছে তাদেরকে লোকে গালি দিয়েছে। আমাদের এখানে এখন আমাদের হায়দার আকবর খান রনর বাসায় যাওয়ার প্রিভিলেজ আমার আছে, দেখেছি ওনার মাথার উপরে হচ্ছে স্ট্যালিন, পায়ের দিকে হচ্ছে লেনিন। কি বলে পৃথিবীর সবচেয়ে বড় নেতা হচ্ছে স্ট্যালিন। হি স্টিল বিলিভস ইন সো। মানে বুড়া হয়ে যাচ্ছে, মারা যাবেন, সকলেই মারা যাবো আমরা। আমি একটা রেভেলেশন করলাম আপনাদের, মানে কোনো বদরদুর্মকে এটা কোনো স্পর্শই করে নাই। আচ্ছা স্ট্যালিন কি করেছে, এটাও প্রায় কলোনিয়ালিজমের কাছাকাছি। আপনাদের দুটো যদি একসাথে দেখেন তাহলে বুঝতে পারেন যে ওনার চিন্তাটা কি। They dared, they tortured, they executed. No, neither posthumous rehabilitations, nor national funerals, nor official speeches can overcome them. অর্থাৎ স্ট্যালিনের আমলে এত লোককে গুলাগে পাঠানো হয়েছে, মারা হয়েছে, আমরা অনেক সময় এটাকে আমরা বুর্জোয়া প্রোপাগান্ডা মনে করতাম। Suppose it is not a propaganda, it is a fact, then how are you going to respond to this? In the name of the unity of international communism, you are going to obliterate it. তখন ইউগোস্লাভিয়া যখন এর থেকে একটু আলাদা হওয়া শুরু করেছিল স্ট্যালিন আমলে, তখন ইউগোস্লাভিয়ার বিরুদ্ধে 5 বছর এমন সব ভিলিফিকেটরি মুভমেন্ট করেছে, রাশিয়ানরা প্রচার করেছে, এখানকার কমিউনিস্টরা মনে করছে সবই রাইট। যেমন আগে টরস্কির বিরুদ্ধে যা বলেছে আমরা সবই রাইট মনে করেছি। তার মানে ইউ হ্যাভ নো ইন্টেলেকচুয়াল অটোনমি, দ্যাট মিনস ইউ হ্যাভ নো ইন্ডিভিজুয়াল এথিক, and without an individual ethic you cannot defend people's right.
এই সিম্পল কথাটা আমরা বুঝতে অক্ষম আর কি। তো ফ্রম নাও অন উনি বলছেন দি ডেড, আমরা তো পারবো না, তখন করতে কি মৃত্যুদের জন্য আমরা সৎকার করতেছি, এতে তাদের জন্য আবার জাতীয় শোধ করা হচ্ছে বলে এতে কোনো কিছু বেদনাটা কমবে না। তারপর কি হবে? These are not the kind of ghosts that one can ward off with a mechanical phrase. পদত্যাগপত্র আর কি লেখা যায়? এটা 8 পৃষ্ঠাব্যাপী পদত্যাগপত্র। From now on, they will show up as watermarks in the very substance of the system. কত সুন্দর করে লিখছে, টাকার ভিতরে জলছাপ থাকে না, বলে এখন সিস্টেমের ভিতরে জলছাপের মতো দেখা যাবে এই সমস্ত হত্যাকাণ্ড, the dead, the tortured and the executed। আর কি আবার বলছে, from now on they will show up as watermarks in the very substance of the system, as the obsession behind our feelings of failure and humiliation. And of course it is not the attitude of the French Communist Party, Parti Communiste Français, not Communist Party of France। এখানে একটা ফুটনোট দরকার। নেপোলিয়ন যখন নিজেকে এম্পায়ার ঘোষণা করেন বিপ্লবের পরে, তখন তিনি নিজেকে বলেন এম্পায়ার অফ দি ফ্রেঞ্চ। আগে রাজা কে ছিল? কিং অফ ফ্রান্স। একটু সিনট্যাক্স বদলালো, আপনি মুখে সিনট্যাক্সে কি এসে যায়? লোকে আমাকে প্রায় বলে আপনি কয়ের বানান রস্বই কেন, দীর্ঘভাবে এ নিয়ে এত হইচই করেন কেন? কারণ ইট স্পিক্স অফ সামথিং এলস। এই জন্যই মানে ইট সিম্পলি বিট্রেস এ মিসআন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টালস অফ ল্যাঙ্গুয়েজ। একটা শব্দ যে একাধিক অর্থ প্রকাশ করতে পারে এই সত্য স্বীকার না করা মানে আপনি মেটাফর স্বীকার করছেন না। তো মেটাফর স্বীকার না করলে ভাষার আর কি থাকে? এটা যখন চমস্কিও বোঝে না, যখন আমাকে মনসুর মুসা এখনো বকে আপনি এভাবে বলেন কেন, চমস্কি ভাষা কিছুই জানেন না। আমি এইটা বলেন যে চমস্কি কথা বলতে পারে না বোবা, তা নয়, ভাষার আন্ডারস্ট্যান্ডিং তার কমপ্লিটলি রং। বলে এত বড় ভাষা তাতে কি হয়েছে, সেই জন্য তিনি ওয়ার্ড খেলে। এই যে আমি যে বললাম যে এই কথাটা যে বলা হচ্ছে, তার মানে হচ্ছে কি দেয়ার ইজ সামথিং টু বি টোল্ড। তুচ্ছ লোকের কথা দিয়ে আপনি সময় নষ্ট করবেন না, গুরুত্বপূর্ণ লোককে নিয়ে বলতে হয়, রবীন্দ্রনাথকে নিয়ে বলতে হয়, চমস্কি নিয়ে বলতে হয়। দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ল্যাঙ্গুয়েজ ইজ কমপ্লিটলি থিওরিটিক্যাল অথবা রং থিওরিটিক্যাল ইন মাই ভিউ। সেটাই বলেছি এখানেও তাই। And of course it is not the attitude of the French Communist Party. এটা দেখেন অলরেডি ন্যাশনালিস্ট হয়ে গেছে কমিউনিস্ট পার্টি। Of the কি বলে, as it was defined at its 14th Congress, an attitude which seems to have been dictated above all by the pitiful concern of its leaders to save face। মানে অর্থাৎ 20th Congress of the Soviet Union যখন হয়েছে, তারপরে এদের 14th কংগ্রেসে ওইটা নিয়ে কি করবে, তারা সেখানে কতগুলো লিখা নিয়ে আওড়াইছে। That will facilitate the dissipation of our malaise and bring about an end to the festering and bleeding of the wound at the core of our consciences. তাহলে কি আমাদের own? The facts are there in all their immensity. I will cite at random the details supplied by Khrushchev on Stalin's methods, the true nature of the relationships between state power and the and the working class in too many popular democracies, relationships that lead us to believe in the existence in these countries of a veritable state capitalism। 1956 সনে লিখতেছেন এটা, exploiting the working class in a manner not very different from the way the working class is used in capitalist countries. The conception generally held among communist parties of a Stalinist orientation of the relationship between brother states and parties, as evidenced by the avalanche of abuse dumped for 5 years on Yugoslavia for the crime of having asserted its will to independence, the lack of positive signs indicating willingness on the part of the Russian Communist Party and the Soviet state to grant independence to other communist parties or socialist states, or the lack of haste on the part of non-Russian parties, especially the French Communist Party, to seize the offer and declare their independence from Russia. All these authorizes the statement that, with the exception of Yugoslavia, in numerous European countries, in the name of socialism, usurping bureaucracies that are cut off from the people, have achieved the pitiable wonder of transforming into a nightmare what humanity has so long cherished as a dream, socialism. সোশ্যালিজম তো মানুষের স্বপ্ন। উনি বিজ্ঞানী বলছে কিন আমি কিন্তু তোমার পার্টি থেকে পদত্যাগ করছি, মানে এই নয় যে আমি সোশ্যালিজম ত্যাগ করছি বা কমিউনিস্ট মার্কসিজম ত্যাগ করছি। এখন উনি বলছেন, in light of all this, how can we suppress our disappointment? It is very true that
the day after Khrushchev's report we trembled with hope. মানে এবার বোধহয় উন্নতি হবে, কিন্তু Khrushchev has become another Stalin, so what can I do? ওনার বক্তব্য হচ্ছে এরকম আর কি। সো আরো একটু নিচে যাই স্যার। আচ্ছা আরো পরে যান, আমি মূল কথা চাই। হ্যাঁ, এখন আসল শব্দে আসি। আপনারা বলছেন আমাদের সিচুয়েশনটা কি? এখন the singularity of our situation in the world which cannot be confused with any other, the singularity of our problems, মানে এখানে ফ্রেঞ্চ কে আবার বলতেছে, which cannot be reduced to any other problem, the singularity of our history constructed out of terrible misfortunes that belong to no one else, the singularity of our culture which we wish to live in a way that is more and more real. তারপর বলছে what else can be the result of this but that our paths towards the future, all our paths, political as well as cultural, are not yet charted. Suffice it to say that we are convinced that our questions, or if you prefer the colonial question, আমি দেখছি how the colonial question reverse here. আগে তো উনি সরাসরি ফরাসিদের বিরুদ্ধে লিখেছেন, এখন তার নিজের পার্টির ভিতরে বলছেন আপনারা কলোনিয়াল পজিশন কি নিচ্ছেন, এটা বলছে। এই জায়গায় বলছেন cannot be treated as a part of more important whole, a part over which others can negotiate or come to whatever compromise seems appropriate in light of a general situation of which they alone have the right to take stock. এখন মূল পথে আসছেন ব্র্যাকেটের মধ্যে। Here it is clear that I am alluding to the Communist Party's vote on Algeria, by which it granted the Guy Mollet Lacoste government full powers to carry out its North African policy. ফ্রান্সের তখন নতুন লিডার যারা, ইভ লাকোস্ট ওয়াজ এ গ্রেট আপনার কি বলে অ্যানথ্রোপোলজিস্ট, মেক্সিকোর উপরে বই লিখেছেন উনি, এবং তাকে গভর্নর জেনারেল করে আলজেরিয়া পাঠানো হয়েছে ওই সময়। গি মোলে গভর্নমেন্ট হচ্ছে ফ্রান্সে, তো ওনাদের যৌথ পলিসি, আমরা মন্টিমেলো রিফর্ম বলি যেরকম, মন্টেগু চ্যামসফোর্ড, সেরকম হচ্ছে গি মোলে লাকোস্ট গভর্নমেন্ট ফুল পাওয়ার্স টু ক্যারি আউট ইটস নর্থ আফ্রিকান পলিসি। উনি চেষ্টা করেছেন শেষ মুহূর্তে আলজেরিয়ান যারা বিদ্রোহ থেকে ফিরে আসে, নানা আলজেরিয়ানদের ভোটাধিকার দিব, অমুক দিব, এটা নানা কথা বলছিল, এবং বললো কি আরবি ভাষায় পড়ানোর অনুমতি দেওয়া হবে স্কুলে কলেজে। আমার অবাক লাগে যে আমরা স্বেচ্ছায় বাংলা ভাষাকে নির্বাসনে পাঠাচ্ছি, সেখানে আলজেরিয়াতে লোককে পিটাইতে হয়েছে আলজেরিয়ার স্কুল কলেজে কখনো আরবিতে কথা বললে মাত্র ফ্রেঞ্চ করতে হবে। এখন আমাদের দেশের লোকের আমরা যে আমি শুরুতে আপনাদের একটা কথা বলেছিলাম, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য কনকোয়ার্ড এন্ড দ্য কলোনাইজড। আপনি যদি বাধ্য হন কোনো উপায় নেই, যেমন পথে যাওয়ার সময় রাহাজান যখন আপনাকে ধরে যে ইউর লাইফ অর ইউর মানি, আপনি তো মানি দিয়ে দেন, কারণ লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য মানি। ইভেন ইফ দ্য নেক্সট লাইফ ইজ আনলিভেবল উইদাউট দ্যাট মানি, স্টিল ফর দ্য মোমেন্ট ইউ হ্যাভ অ্যান এক্সটেনশন অফ লাইফ, তাই না? বাট হোয়াট রাইট ডাজ দ্য রাহাজান হ্যাভ? নাথিং এক্সেপ্ট হিজ গান। তো এইটা হচ্ছে ইউ আর এ কনকোয়ার্ড ম্যান দেন। বাট যখন আপনি খুঁজে খুঁজে রাহাজানকে টাকাটা দিতে যান, তখন মনে হচ্ছে কি ইউ আর কলোনাইজড। আর একটু দেখেন, এটা পাবেন ইন্টারনেটে, 2010-এর সামার অনুবাদ আছে সোশ্যাল টেক্সটে, ওখান থেকে নিয়েছি। তো এখন আমরা কি করব বলে, a circumstance that we have no guarantee will not be replicated in the future. তো কি করে নর্থ আফ্রিকান পলিসি, মানে আলজেরিয়াকে স্বাধীন তো করা হবে না, আলজেরিয়াকে বরঞ্চ আরো জোরে দমন করা হবে, সেই পদ্ধতিতে কমিউনিস্ট পার্টি কি বলবে, ফরাসি গভর্নমেন্টের পক্ষে ভোট দিল, এই হচ্ছে ওদের বক্তব্য পার্লামেন্টে। তো বলছেন, এরপরে উনি বললেন, in any case it is clear that our struggle, the struggle of colonial peoples against colonialism, the struggle of peoples of color against racism, so we have two identities simultaneously. Yeah, we are colored people, black, yellow and whatever, non-white, and secondly we are colonized people. From conquered we became colonized. তো এই জিনিসটা কি করে, এইটা নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা আপনার ফ্রান্স ফানোতে পড়বেন, এবং সেখানে ইনিও পরবর্তী চ্যাপ্টারে ভায়োলেন্স সম্পর্কে লিখেছেন, আমার সময় নাই বলে আজকে আর যাচ্ছি না। সো কি হবে, is more complex or better yet of a completely different nature than the fight of the French worker against French capitalism. এটা হচ্ছে theoretical point. The colonial question, আগে প্রথম বক্তৃতার শুরুতে দেখেছেন, capitalist society Europe could not solve two problems, the problem of the proletariat and the colonial problem. আর এখন বলছেন, the struggle of the colonial peoples against colonialism, of the colored people against racism, is of a different nature than the struggle of the French workers against French capitalism. অনেকে এটাকে, বিশেষ করে পুরনো কমিউনিস্ট পার্টিগুলো এটাকে একটা থেকে একটা রিডিউস করতে চায়,
সব এবার একইভাবে তারা ফেমিনিস্ট স্ট্রাগলকেও ছোট করতে চেয়েছে যে ওয়ার্কিং ক্লাসের মুক্তি হলে মেয়েদের মুক্তি হয়ে যাবে, এটাই। একটু দেখাচ্ছি স্যার, তাহলে এখন বলছি তাহলে আমাদের কি হবে, is more complex or better yet of a completely different nature than the fight of the French worker against French capitalism, and it cannot in any way be considered a fragment of that struggle. এটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনার এমএ সেজারের বক্তব্যের সারবত্তা বুঝতে হলে আপনি যদি কোনো প্রবন্ধ লিখতে চান আপনাকে এইটা এখানে হিসাবের মধ্যে নিতে হবে। আচ্ছা, I have often asked myself whether in societies like ours, that is which are rural and peasant societies, উনি দেখেন mode of production না লিখে কত সিম্পলি লিখেছেন, our kind of societies, this is vintage 1956, rural and peasant societies that they are, in which the working class is tiny and conversely the middle classes have a political importance out of proportion with their numerical importance. To be frank speech, আমাদের সাথে হুবহু মেলে না, we don't have to copy it, but you have similarity. Political and social conditions in the current context permit effective action by communist organizations acting in isolation. Worse yet, communist organizations federated with or enfeoffed of the Communist Party in the metropole. Metropole বুঝতে পারছেন ওনারা যে অর্থে ব্যবহার করেন, যারা আছে colonizing country. France is the metropole, আক্ষরিক অর্থে মাদার সিটি, মানে মাদার কান্ট্রি। আচ্ছা, আরেকটা হলো কি এনফিওফড কথাটাও দেখেন, ফর সাম অফ ইউ অনেকের কাছে এটা পরিষ্কার না হয়, চলে ফিউডালিজমকে ফিফ বলে, আপনাকে ফিউডালাইজ করা হলো, আপনাকে সাবঅর্ডিনেট করা হলো, এনফিওফড, তাই না? ইংরেজি তো এখনো আমাদের আশেকা ভাষা, আপনাদের শেখা হলো, আমি ইংরেজি পুরোপুরি শিখতে পারি নাই, বলে মাঝে মাঝে ডিকশনারি দেখা ছাড়া উপায় থাকে না। Instead of rejecting a priori and in the name of an exclusive ideology men who are nevertheless honest and fundamentally anti-colonialist, there was not rather a way to seek a form of organization as broad and as flexible as possible, a form of organization capable of giving impetus to the greatest number rather than ordering around a small number, a form of organization in which Marxists would not be drowned but rather play their role of leavening, inspiring and orienting, as opposed to the role which objectively they play at present of dividing popular forces. উনি কমিউনিস্ট পার্টির সমালোচনা করছেন, বর্তমানে কমিউনিস্ট পার্টি হ্যাজ বিকাম এ ব্যুরোক্রেসি, এলিট, যে আমরা দুই চার, ওই যে তারা মানে পার্টি মেম্বারশিপ, পলিট ব্যুরো এসব করে, কিন্তু গণ আন্দোলনে তারা নাই। উনি বলেন বাট কমিউনিস্টদের রোল হওয়া উচিত অ্যাজ দ্য মানে বিয়ারার অফ দ্য লাইট ইন দ্য মাস মুভমেন্ট। তো সেই জন্য উনি বলেন the impasse at which we find ourselves today, অচলাবস্থা দেখা দিয়েছে in the Caribbean despite our electoral successes, ভোটে জিতেছি আমি, উনি বলতেন, ওনার বলে 2-4 মেম্বার হয়েছে ওই এলাকা থেকে, seems to me to settle the matter I opt for the broader rather than the narrower choice, for the movement that places us shoulder to shoulder with others rather than the one that leaves us by ourselves, for the one that gathers together energies rather than the one that divides them into chapels, sects, churches, religious term ব্যবহার করছেন উনি, for the one that liberates the creative energy of the masses rather than the one that restricts it and ultimately sterilizes it. On my part, I believe that black peoples are rich with energy and passion, that they lack neither vigor nor imagination, but that these strengths can only wield in organizations that are not their own, made for them, made by them and adapted to ends that they alone can determine. কেন পদত্যাগ করবেন সেইটা উনি বলেন যে কি মূলত যে বাধাটা কমিউনিস্ট পার্টি দিচ্ছে, মার্তিনিক তার মতে আর কি ইজ অ্যান আফ্রিকান কান্ট্রি, সো ন্যাচারালি অন্য আফ্রিকান দেশের সাথে আমাদের মেশার দেওয়া, এই যে আমাদের থিঙ্কিং অ্যাবাউট মার্তিনিক, French পরিবেশে আমাদেরকে কিছু উপরের দিকে আছে, thinking about Martinique, I note that the French Communist Party is totally incapable of offering it anything like a perspective that would be anything other than utopia, that the French Communist Party has never bothered itself to offer even that it has never thought of us in any way other than in relation to a world strategy that incidentally is disconcerting. Thinking about Martinique, I note that communism has managed to slip the noose of assimilation around its neck.
ফ্রান্সের পলিসির মধ্যে দেখবেন একটা পলিসি ছিল অ্যাসিমিলেশন, এবং আলজেরিয়াকে তারা বলছিল যে তোমরাও ফ্রেঞ্চ হয়ে যাও, তোমরা ফ্রেঞ্চ কথা বলো, আরবি বাদ দাও, তো আমরা কিন্তু অধিকারের ক্ষেত্রে আলজেরিয়া ইজ ফ্রেঞ্চ, ফ্রান্স ইজ নট আলজেরিয়ান, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখানে একই কথা এখানে আছে, তাদের বিখ্যাত স্লোগান ছিল এটা অ্যাসিমিলেশন, কিন্তু অ্যাকচুয়ালি তারা সারা অভিজ্ঞতার ইতিহাসে 130 বছরে 3000 লোককে, আলজেরিয়ান লোককে ফ্রেঞ্চ সিটিজেনশিপ দিয়েছিল। দ্যাট ইজ দ্য এক্সটেন্ট অফ দেয়ার, যেখানে লোক সংখ্যা আপনার বলতে গেলে 10 মিলিয়নের মতো, 10-11 মিলিয়ন, সেখানে 3000 লোককে শেষ পর্যন্ত তারা করেছিল। বলে না আরবদের তো বিশ্বাস করা যায় না, তা আবার এসিমিলেট করবেন কিভাবে তাদের? কালোদের সময় একই কথাই। ফ্রান্স মানে এটা শুনে খুব অ্যানরেস্ট হয়ে গেছে, তাহলে তোমাদের জন্য রক্ত দিতে গেলাম, যুদ্ধে ডেকোরেটেড হলাম, কিন্তু বলছে আবারও বলছে ব্ল্যাক ম্যান তুমি তোমার দেশে চলে যাও, এটা বলছো আর কি। তো যা হোক বলেন, এরপরে আমি শেষ করে দিচ্ছি। That communism has managed to isolate it in the Caribbean basin. অর্থাৎ আমাদেরকে অন্য জায়গা থেকে আলাদা করেন, যেহেতু এটা হলো ফ্রেঞ্চ কলোনি, ওটা হলো ইংলিশ কলোনি, ওটা হলো ডাচ কলোনি, ওটা হলো পর্তুগিজ কলোনি। লিওন গন্ট্রান দামাসের নাম নিয়েছিলাম আমি, উনি এক সাক্ষাৎকারে 1978 সনে বলছেন, মৃত্যুর আগে 1974 সনে, সেই ইন্টারভিউটা আমি পেলাম রিসেন্টলি। সেই ইন্টারভিউতে উনি বলছেন যে ছোটবেলায় আমি পড়াশোনা করেছি, কিন্তু পাশের দেশ যে ব্রাজিল, তার পর্তুগিজ ভাষা আমি শিখি নাই, এবং আমি গায়ানার ইতিহাসের চাইতে ফ্রান্সের ইতিহাস বেশি জানি। শেষ পর্যন্ত উনি ওখানেও থাকতে পারেন নাই, উনি আমেরিকার হাওয়ার্ড ইউনিভার্সিটি যে ওয়াশিংটনে আছে কালোদের, ওখানে অধ্যাপক ছিলেন, ওখানেই মারা গেছেন। তো যা হোক, এই কথাটাই বলছি কি, ইট হ্যাজ কি করেছে আমাদেরকে, দ্যাট it has managed to plunge it into a sort of insular ghetto, that it has managed to cut it off from other Caribbean countries whose experience could be both instructive and fruitful. And finally, that communism has managed to cut us off from Black Africa, whose evolution is currently taking shape. 1956 সালে তখনও স্বাধীনতা শুরু হয় নাই আফ্রিকার ম্যাসিভ আকারে, but currently taking shape in the opposite direction of ours. All Africans are united, তখন স্লোগান ছিল ইউনাইটেড আফ্রিকা। ফ্রান্স পানে বিষয়ে অনেক কাজ করেছেন, সেটা পরের কথা, কিন্তু মার্টিনিককে ব্ল্যাক আফ্রিকার সাথে যুক্ত হতে দিচ্ছে না। এই বিষয়ে আপনারা দেখবেন কিউবা ইজ এ ব্ল্যাক কান্ট্রি, এটা পরবর্তী অ্যাঙ্গোলার মুক্তি সংগ্রামে তো যে অনেক কিউবান রক্ত দিতে গেছে 50-60 হাজার, সেটার কারণ হচ্ছে কি তারা বলে কি মেনি 40% অফ দ্য পিপল আর ব্ল্যাক। তো এই কাহিনীগুলো এমনকি সাহিত্যের ক্ষেত্রে, আমি গত বছর একটা বক্তৃতা দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপরে, সেখানে আই ট্রাইড টু আপহোল্ড ইট। ওই বক্তৃতা 200 কপি ছাপা হয়েছিল, এবং ওটা ওইখানে 200 কপির মধ্যে মারা গেছে যে বক্তৃতা। আমার কাছে কোনো কপি নেই এখন, যাই দেবে পরে বলবো সেটা। ওইখানে এই কথাটা আমি তুলেছিলাম যে আমিও জানতাম না এটা, কিউবা ইজ এ প্রিডমিনেন্টলি ব্ল্যাক কান্ট্রি, মানে ইটস ইউনিটি উইথ আফ্রিকা ইজ মোর দ্যান ইটস ইউনিটি উইথ স্পেন। সেটা এইখানেও তাই, এই কথাটা উনি বললেন যে আপনারা বাধা সৃষ্টি করতেছেন কেন, আমরা আফ্রিকান ইউনিয়নে যোগ দেব, এবং তাদের ইয়েতেও, মানে ওয়েদার আই কাম ফ্রম আফ্রিকা ইজ নট দ্য কোয়েশ্চেন, বাট আই আইডেন্টিফাই উইথ আফ্রিকা। এই সমস্যা আছে, আরো পরে আলোচনা হবে আর কি, ডায়াসপোরা নয় এটা ঠিক। ওই লিওন গন্ট্রান দামাসের ইন্টারভিউতে দেখলাম, উনিও বলেন যে আমরা ডায়াসপোরা কথাটা পছন্দ করি না। আমাদের ইউলেবে তো একটা ইংরেজি বই, একটা কোর্সই ছিল ডায়াসপোরা নিয়ে, এক প্রফেসর আমার পাশের রুমে বসতেন, উনি ডায়াসপোরা নিয়ে বড় বড় লেকচার দিতেন। অর্থাৎ যে কোনো বিদেশি অন্য জায়গায় থাকাটাকে ডায়াসপোরা মনে করতেন, বাট ডায়াসপোরা ইজ এ রিলিজিয়াস কনসেপ্ট, জুইশ রিলিজিয়াস কনসেপ্ট। ওরা বলছে আমরা তো রিলিজিয়নের জন্য আফ্রিকা থেকে আমেরিকা আসি নাই, আমরা, উনি বলেন, আমি বলছি ব্ল্যাক আফ্রিকা বলার পক্ষপাতী, ব্ল্যাক আটলান্টিক বলার পক্ষপাতী, ইত্যাদি আছে। And it is from this Africa, Black Africa, the mother of our Caribbean culture and civilization, that I await the regeneration of the Caribbean. Not from Europe, who can only perfect our alienation, but from Africa, who alone can revitalize, that is, repersonalize the Caribbean. ফ্রান্স পানে যখন পদত্যাগ করেন ব্লিদার রোমাবি হসপিটালের চিফের পদ থেকে, তখন তিনি যে চিঠি লিখেছিলেন যে আই লিভ ইন দিস কান্ট্রি কল আলজেরিয়া, হোয়ার আই সি এভরি আরব লিভিং ইন দিস কান্ট্রি ইজ ডিপার্সোনালাইজড। কোনো ব্যক্তিকে ব্যক্তি হিসেবে স্বীকার করা হচ্ছে না। আমি বলছি আমাদের এই যে কর্পোরেট ইউনিভার্সিটি গুলো, এখানে the one thing I notice is that every student is depersonalized. You don't remember the students' names even. And it is not an accident. Only by an accident that you remember someone's name. People have been reduced to numbers. এটা হলো একটা অ্যাসপেক্ট, এটা ভালো অ্যাসপেক্ট। খারাপ অ্যাসপেক্ট হলো depersonalization. A person is not recognized as a person.
ফ্রান্স ফানোর জন্য এটা ফিলোসফিক্যাল ক্যাটাগরি, এলিয়েনেশনের চেয়ে আলাদা, ডিপার্সোনালাইজেশন। উনি এই কথাটা এখানে বলে বসছেন। সো উই হ্যাভ টু রিপার্সোনালাইজ দ্য ক্যারিবিয়ান। ইয়েস, আই নো। লেখার স্টাইলটা দেখেন, অনেক লম্বা প্যারাগ্রাফের উপর একটা প্যারাগ্রাফ মাত্র 3টা শব্দ দিয়ে। দিস স্টাইল ইজ অলসো ফলোড অ্যামাং আদার্স বাই জাক লাকন। তার যারা একরি পড়ে দেখেছেন সেখানে দেখতে পাবেন এরকম আছে। We are offered solidarity with the French people, with the French proletariat, and by means of communism with the proletariats of the world. I do not reject these solidarities, but I do not want to erect solidarities in metaphysics. There are no allies by divine right. প্রায় সময় লোকে বলে থাকে আর কি, তাহলে আরবরা 24 দেশে বিভক্ত কেন? সব এক দেশ হয় না কেন? আচ্ছা, তারপর there are no allies by divine right. There are allies imposed upon us by place, time, and the nature of things. And if alliance with the French proletariat is exclusive, why not alliance with the British proletariat, for example? বলছি তাহলে কি হবে? If it tends to make us forget or resist other alliances which are necessary and natural, legitimate and fertile, if communism destroys our most invigorating friendships, the friendship uniting us with the rest of the Caribbean, the friendship uniting us with Africa, then I say communism has done us a disservice in making us exchange living fraternity for what risks appearing to be the coldest of cold abstractions. What risks appearing of coldest of cold, অর্থাৎ এইরকম হওয়ার বিপদের মুখোমুখি হয়েছে, যেটা তেমন জিনিসের বিনিময়ে ওই যে বাংলার সহজ পুরনো প্রবচন, a bird in hand and 10 in the bush। তো এই জন্য বলছে I shall anticipate an objection। আপনারা আমাকে বলেন, ও ইউ আর বিং প্রভিন্সিয়াল। ওর বাক্যের স্টাইল লক্ষ্য করেন, প্রভিন্সিয়ালিজম, নট এট অল। I am not burying myself in a narrow particularism, but neither do I want to lose myself in an emaciated universalism. There are two ways to lose oneself: world segregation in the particular, or dilution in the quote-unquote universal. My conception of the universal is that of a universal enriched by all that is particular, a universal enriched by every particular, the deepening and coexistence of all particulars. এর ফিলোসফি ছাত্রদের জন্য বিশেষ মজার, পার্টিকুলার ইউনিভার্সাল রিলেশনশিপ আছে না, হেগেলের মধ্যে এটা আছে। ইন্ডিভিজুয়াল এবং ইউনিভার্সালের মাঝখানে একটা দাঁড়ায়, the individual that has embraced the universal is called the particular. হেগেল সবসময় 3টা ক্যাটাগরি ব্যবহার করেন দুটোর জায়গায়, দেখবেন। And so we need to have passions to take up the task anew, the strength to redo that which has been undone, the strength to invent instead to follow, the strength to invent our path and to clear it of ready-made forms, those petrified forms that obstruct it. In short, we shall henceforth consider it our duty to combine our efforts with those of all men with a passion for justice and truth. ফানোর ক্ষেত্রে আপনারা দেখবেন, তুলনা করার জন্য বলছি, ওখানে উনি বলেন the fundamental values are dignity and liberty in order to build organizations susceptible of honesty, এটা সাপান ভুল করেছে, and effectively helping black peoples in their struggle for today and for tomorrow. The struggle for justice, the struggle for culture, the struggle for dignity and freedom. Organizations capable in some of preparing them in all areas to assume in an autonomous manner the heavy responsibilities that even at this moment history has caused to weigh heavily on their shoulders. Under these conditions, I ask you to accept my resignation as a member of the French Communist Party, Paris, October 24, 1956. হ্যাঁ, আমি ভাবলাম কি দুটোকে যদি আমরা, আমার নতুনত্বটা হচ্ছে এখানে I try to juxtapose the two texts by Aimé Césaire written within 1 year of each other in মানে final edition of Discours sur le colonialism and Lettres à mon histoire within 1 year. তাতে তার ওই সময়ের mid 50s এর চিন্তার ধারাটা বোঝা যায়। এরপর উনি কি করেছেন সেটা পরে আলোচনা হবে। তো এতে বোঝা যাচ্ছে to him the fundamental issue was to understand the particularity of the colonial problem
অ্যাজ অপোজ টু দি সিম্পল ওয়ার্কিং ক্লাস প্রবলেম। এইটা আমি মনে করি অ্যাজ এ ল্যান্ডমার্ক নট টু বি ইগনোরড। ইংরেজিতে শব্দটা হচ্ছে রেইফিকেশন, মানে আমরা যে আমাদের দেশকে যে রিপাবলিক বলি, এর যে রিপাবলিক, এটার পুরো শব্দ হচ্ছে রেস। রেস মানে থিং। তো মানুষকে যখন পণ্যে পরিণত করা হয়, এটা হচ্ছে এক ধরনের কমোডিফিকেশন। বাট এ কমোডিটি ইজ ফার্স্ট অফ অল আইদার এ সার্ভিস অর এ থিং। তো সে একটা থিংইফিকেশন বলা যায়। এটা উদাহরণ দেবেন কি? রেইফিকেশন কথাটা ফিলোসফিক্যাল টার্ম। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যারা পড়তে চেয়েছেন তাদের জন্য বলি, গের্গ লুকাস সাহেবের একটা বই বেরিয়েছিল, ইংরেজিতে পরে অনুবাদ হয়েছে, কিন্তু যার মানে বেরিয়েছিল 1923-এ। ওটার নাম হচ্ছে মানে ক্লাস কনসাসনেস সংক্রান্ত একটা বই ছিল। হ্যাঁ, এটা হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসাসনেসের মধ্যে এই নামে একটা আর্টিকেলই আছে, হোয়াট ইজ রেইফিকেশন। রেইফিকেশন কি জিনিস? মানে মার্কস যেটা বলেছেন, আন্ডার ক্যাপিটালিজম ওয়ার্কার্স বিকাম থিংস। এই যে ডিপার্সোনালাইজেশন, তার মানে পার্সন না থাকলে আপনি কি থাকেন? আপনি একটা রেইফিকেশনের বাংলা হচ্ছে কি, সহজ বাংলা হচ্ছে মানুষকে মালে পরিণত করা। আমরা এখনো মানুষকে মাল বলি না, বলে এই মালটা বেশ যখন বলেন, তার মানে ইউ আর অলরেডি থিংইফাইং। যখন আপনি বাংলা বাজার যান, সেখানে কোরআন শরীফ যখন তারা ট্রাকে তোলে, তখন এটাকে মাল বলে। কমোডিটি। মাল তার কাছে পণ্যই। মাল হচ্ছে আরবি শব্দ। মালের যিনি অধিকারী তাকে বলে মালিক, আর যিনি নিজেই মাল তার আরবি কি? মামলুক। এই যে আমরা দিল্লির ইতিহাস পড়ি, প্রথম ডাইনেস্টি বলছে কি স্লেভ ডাইনেস্টি, এটা আরবি কি? মামলুক বংশ। অথবা নেপোলিয়ন যখন মিশর জয় করেন, তখন মিশরে যারা ক্ষমতায় ছিলেন তাদের বংশের নাম কি? মামলুক বংশ। এবং ওদের নাম তালিকা থাকতো বে। বে হচ্ছে আপনার তুর্কি শব্দ, তুর্কিতে লেখে ব্যাগ, বিইজি ব্যাগ। এটা আরবিতে গিয়ে বে হয়ে যায়। তাহলে মুরাদ বে নেপোলিয়নের সাথে লড়াই করতে পালিয়ে দক্ষিণ দিকে চলে গেল, তাদের বংশের নাম মামলুক। মানে দে ওয়্যার কল থিংস। মানে অর্থাৎ মালিকের অধীনে যে থাকবে, আপনি মালিক, আর যদি আপনি নিজে মাল হয়ে যান তাহলে আপনি স্লেভ। এখন ফিলোসফিক্যাল কনসেপ্ট হচ্ছে এলিয়েনেটেড, দি এলিয়েনেটেড অবজেক্ট। আপনি এটাকে রেইফিকেশন না বলে সিম্পলি অবজেক্টিফিকেশন বলতে পারেন। উনি যে কলোনাইজেশন ইজ নট ইকুয়াল টু সিভিলাইজেশন, উনি যে কলোনাইজেশন ইজ ইকুয়াল টু থিংইফিকেশন। অর্থাৎ এটার আরেকটা সহজ ইংরেজি কি? ডিহিউম্যানাইজেশন। সো হোয়াট রিমেইনস আফটার ইউ আর নো লঙ্গার এ ম্যান, ইউ আর এ থিং। আমার মনে এটা আমি এটুকুই বুঝেছি, আপনারা কেউ ভিন্ন রকম বুঝতে পারেন। সলিউশনে যখন বলা হলো ইজ এট দিস মোমেন্ট আর ইউ রেডি টু বিকাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, উনি দেখলেন যে তখন তার স্বাধীনতা রক্ষা করার চাইতে ফ্রান্সের সাথে যুক্ত থাকা ভালো, উইথ দ্য হোপ দ্যাট ইট উইল বি টার্ন ইনটু এ ডিপার্টমেন্ট। মানে অর্থাৎ এটা হচ্ছে আমাদের দেশে আপনার মনে আছে ডোমিনিয়ন স্ট্যাটাস বলে একটা কথা ছিল। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের সর্বোচ্চ দাবি ছিল কি? 1920 থেকে 30 ধরেন মহাত্মা গান্ধী যখন অসহযোগ আন্দোলন করছেন, আমি আপনাদেরকে স্বরাজ এনে দেবো 1 বছরের মধ্যে, এই বলে তিনি অসহযোগ আন্দোলন ঘোষণা করলেন। করেন নাকি? ওনার লক্ষ্যটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্য মিনিং অফ স্বরাজ? এটা প্রথম কথা হচ্ছে এটা চুরি করা কথা। আইরিশ হোম রুল বলে একটা কথা ছিল, এটার বিপরীতে ইন্ডিয়াতে ইন্ডিয়ান হোম রুল চাই আমরা। এটার নাম ছিল স্বরাজ। এবং গান্ধীজিকে যখন গ্রেপ্তার করলো জেলে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য, গান্ধীকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, তখন স্বরাজ্য দল মতিলাল নেহেরু এবং আমাদের সিআর দাসের নেতৃত্বে তারা অংশগ্রহণ করলো। পার্লামেন্টের ভিতর থেকে আমরা, তাদের পার্টির নাম কি? স্বরাজ্য দল। তখন কংগ্রেস নিয়ম করলো স্বরাজ্য দলও কংগ্রেসের অংশ থাকবে, তাদেরকে বহিষ্কার করবে না। এর স্বরাজ্য শব্দটার অর্থ আপনাকে বলতে হবে। বাংলা দুটো শব্দ চালু হয়েছে ইংরেজিতে তখন, একটা হলো স্বদেশী আন্দোলন আর একটা স্বরাজ্য। গান্ধীজি একটা বই লিখেছিলেন এই 1908 সনের দিকে, এটার নাম কি? হিন্দ স্বরাজ, যেটা গান্ধীর ক্লাসিক হিসেবে এখন পড়ানো হয়। এবং কেমব্রিজের যে পলিটিক্যাল টেক্সট বের হয়েছে সিরিজ, যেখানে কি বলে জাক রুসুর বই ছাপা হয়েছে, সেই সিরিজে গান্ধীজির এই বইও আছে। নাম কি? হিন্দ স্বরাজ। এটা নিয়ে অনেকে পিএইচডিও করেছে। মূল বক্তব্যটা কি? ইন্ডিয়ানস উইল বি রুলিং দেমসেলভস আন্ডার ব্রিটিশ রুল। এই হচ্ছে। তো সেজার সাহেব খুব প্র্যাগম্যাটিক লোক, উনি বলেন আমাদেরকে জনগণ ভোট দিয়েছে, কিন্তু জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তো উনি দেখলেন যে আমি আগে আপনাকে একটা ইঙ্গিত করেছি, তখন মার্টিনিকের লোক ছিল 3 লাখের মতো। তো এই ক্ষুদ্র লোক নিয়ে যদি আমরা স্বাধীন হয়ে যাই, আমরা এখানে একটা ক্যারিবিয়ান ফেডারেশন করতেছি না, আমরা সিম্পলি ফ্রান্সের হাত থেকে জাপ দিয়ে আমেরিকার হাতে পড়বো। এই যে টেক্সটটা পড়ছি সুর কলোনিয়াল, এর শেষের দিকে পড়েন যে আমেরিকানরা আসতেছে,
এখানে আছে শেষের দিকে। এতে ইঙ্গিত বোঝা যাচ্ছে কি আমেরিকানদের হাতে পড়ার চাইতে ফ্রান্সের হাতে থাকাই ভালো। এটা তার বুদ্ধি ছিল। এটা নিয়ে তাকে অনেকে সমালোচনা করেছেন, তার ছাত্র ফ্রান্স ফানো সহ। আমরাও সমালোচনা করতে পারি, কিন্তু কোনো মানুষকে সমালোচনা করার সময় তার যুক্তিটা কি আমাদেরকে বুঝতে হবে। মানে আমি সিম্পলি যদি বলি, রিডিউস করে বলি, ফর ফিয়ার অফ আমেরিকান হেজিমনি হি প্রেফার টু স্টে আন্ডার ফ্রেঞ্চ হেজিমনি। আর ফ্রেঞ্চ তাকে ডিসিভ করেছে। এটা হলো কি গুড ফেথ ডিউক, যে অন্যকে যখন আপনি গালি দেন আসলে নিজেকে গালি দেন আপনি। বলছে আই এম এ গুড ফেথ ডিউক। আমাদের বলেছিল কি এখন থেকে তোমরা স্বাধীনতা ভোগ করবা, শুধু ফ্রান্সের সাথে একটা মিত্রতা বন্ধনে থাকবা। মানে তোমার ফরেন অ্যাফেয়ার ফ্রান্স নির্ধারণ করবে, কিন্তু তোমার ভিতরে আমরা করবো না। কিন্তু উনি তো রেসিজমের কোনো অবসান দেখলেন না। সাদাদের মালিকানার যে দাপট সেটা তো কম দেখলেন। তখন আস্তে আস্তে তিনি হতাশ হলেন। সে কথা স্বতন্ত্র এখনো সে রয়েছে, কিন্তু ফ্রান্সের ডিপার্টমেন্ট আকারে। ফ্রান্সের 84টা ডিপার্টমেন্টের মধ্যে 4টা হলো এখন ওভারসিজ ডিপার্টমেন্ট, আর 80টা কিন্তু ফ্রান্সের পুরনো জেলাগুলিকে ভাগ করেছে। তো সেই দিক থেকে ওনার বিরুদ্ধে যে সমালোচনাটা করা হয়, 1946 হি ভোটেড উই অ্যাজ এ পার্লামেন্ট মেম্বার, তাকে তো ভোট দিতে হয়। তদুপরি তাই নয়, উনি অ্যাক্টিভলি প্রোপাগান্ডা করেছিলেন যে আমাদের ফ্রান্সের কাছে থাকাটাই এখন আমার জন্য বেটার অপশন দেন টু বি হ্যান্ডেড ওভার টু দি নিউ কলোনিয়ালিস্ট। এটা এর বইয়ের মধ্যে আছে শেষের দিকে। অ্যাজ এ মেম্বার অফ দি ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টি হি অ্যাক্টিভলি সাপোর্টেড মার্টিনিকস অ্যাকসেশন টু ফ্রান্স অ্যাজ এ ডিপার্টমেন্ট ইন 1946। এটা কিন্তু তার পার্টির পলিসিও ছিল। তিনি পরে পার্টির থেকে রিজাইন করার পরেও কিন্তু স্বাধীন হতে চাননি। হি ডিড নট ওয়ান্ট টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট। এবং তার মৃত্যু হয়েছে। তার এই কবিতার বইও আপনাদের পড়ার মতো বই আর কি। আমাদের এখানে একটা মানে ইনএডিকুয়েট অনুবাদ দুজন করি, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, দেবলীনা ঘোষ করেছিল দেশে ফেরার খাতা নামে। সেটাও প্রাথমিক অনুবাদ হিসেবে সবাইকে স্বাগত জানাবেন, কিন্তু মনে দিয়ে পড়লে দেখা যাবে যে এটা একটা দীর্ঘ কবিতা। এই যে কাইয়েমা নোটবুক দা হতুর ও পেই নাতাল, নিজের দেশে ফেরার কথা। এইখানে ওনার যে ভাষার ব্যবহার, এটা ডাবল অনুবাদ। এদিকে ফ্রেঞ্চ টেক্সট আছে, এদিকে ইংরেজি অনুবাদ আছে। এটা প্রথম বেরিয়েছিল আফ্রিকাতে সেনেগালে, পরে আমেরিকার ডিউক ইউনিভার্সিটি প্রেস থেকে পুনর্মুদ্রণ করা হয়েছে। তো মোটামুটি তার আরো অনুবাদ, এটা কিন্তু আমি ইংরেজিতে কমপক্ষে 10টা অনুবাদ দেখেছি, কারণ দি ফ্রেঞ্চ ইজ সো ডিফিকাল্ট। এবং এই অনুবাদও দেখলাম ইট ক্যানট ক্যাচ দি ফ্রেঞ্চ, বাট ইট গিভস ইউ এ সাজেশন, পড়ার জন্য ভালো, যে ওয়াই দিস সাচ এ ফেমাস বুক। মানে তার কবিতার ভাষার 2-1টা অংশ আমি আপনার 2-1টা শব্দ বলি। এই অনুবাদকের কি একটা সুন্দর নাম আছে, এটা অনুবাদ কি গ্রেগসন ডেভিস। হ্যাঁ, ইনি কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে এমএ সেজারের যে জীবনী, সেটা কিন্তু গ্রেগসন ডেভিসের লেখা। আপনি ইন্টারনেটে আজকে সুবিধা, আগে লাইব্রেরির জন্য আপনার বিলেতে যেতে হতো, এখন ইন্টারনেটে অনেক বই পাওয়া যায়, তবে সব পাওয়া যায় না। হ্যাঁ, গ্রেগসন ডেভিসের অনুবাদ। ভূমিকা যিনি লিখছেন তার নাম হলো কি আবিওলা আইরেলে বা ইরেলে, IRELE। উনি মারা গেছেন। হি ইজ এ লিডিং আফ্রিকান লিটারারি থিওরিস্ট। এটা এখানে সব আছে আর কি, কখন এটা বেরিয়েছিল। এই যে যারা ছবি দেখতে, আমি তো দেখাতে পারি না, ক্যারিবিয়ানের ওই দ্বীপগুলির ছবি হচ্ছে, এইটা হচ্ছে মার্তিনিকের চেহারা। এটা একটা মনে হচ্ছে যেন আপনাদের মনে হবে একটা আদার মতো দেখতে, তাই না? হ্যাঁ, এটা এখানে নিচে দিলে ফোক দু ফাঁস হচ্ছে এখানে, যেখানে স্টার দেখছেন রাজধানী। আর বাসপোয়া যেখানে তিনি জন্মেছিলেন সেটা এই জায়গা অনেক উপরের দিকে শহরে আর কি। মানে ওইখান থেকেও তিনি এইটুকু, এই জায়গাটা হলো দ্বীপ, আর এটা হলো পুরো ক্যারিবিয়ান অঞ্চল। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা, এখানে ডোমিনিকান রিপাবলিক, এখানে কিউবা, এখানে অজস্র ছোট 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 দ্বীপ আছে না, এর মধ্যে হচ্ছে মার্তিনিক। এই জায়গায় ছোট, কিন্তু এইখানে অনেক গুণী সাহিত্যিক বেরিয়েছেন এখান থেকে। আমরা মানে ওখানে সবচেয়ে বর্বর সাহিত্যিক হচ্ছে আমাদের বিদ্যাধর সুরজ প্রসাদ নাইপল। আর এর বিপরীতে হচ্ছে ডেরেক ওয়ালকট, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, ইংরেজিতে লেখেন। আর ফ্রেঞ্চে লেখেন এনারা অনেকে আছে আর কি, মারিস কন্ডে, তারপরে এমএ সেজার, আরো 2-1জন আছে ওখানে, এডওয়ার্ড গ্লিসন। ইউ উইল ফাইন্ড এ হোল লিস্ট অফ দেয়ার নেমস। আমাদের এখানে এসব নিয়ে বেশি আলোচনা হয় না, যে আমরা যে সাহিত্যের জন্য সাহিত্য পড়ি না, আমরা যে কলোনিয়াল কারণে পড়ি। এই জন্য উই হ্যাভ এন ইংলিশ এন্ড হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট, উই ডোন্ট হ্যাভ এ ফ্রেঞ্চ ডিপার্টমেন্ট, উই ডোন্ট হ্যাভ এ ডাচ ডিপার্টমেন্ট। দ্যাট মেক্স ইট ক্লিয়ার। এটা কোনো অসুবিধা নাই, ইউ হ্যাভ টু এন্টার সামওয়্যার। ফ্রান্সেও একই কথা, ফ্রেঞ্চ কলোনিগুলিতে ফ্রেঞ্চ লিটারেচার পড়া, সেখানে ইংলিশ লিটারেচার পড়াচ্ছে না। কিন্তু এমএ সেজার যে নাটকটা পুনর্লিখন করেছেন, শেক্সপিয়ারের নাটকের নাম কি দি টেম্পেস্ট, ওনারটার নাম কি এ টেম্পেস্ট, উইন টম্পেস্ট। আকারে ছোট এবং অনেক বেশি দাম, বলে না এই আদার মতো ঝাঁঝ বেশি। এটা পড়ে দেখতে পারেন আপনারা, যেহেতু সবকিছু পাওয়া যায়।
নিজেরা অনুবাদ করতে পারবেন। ভাষা খুব অতি চমৎকার ওনার, যারা ফ্রেঞ্চ জানে তাদের জন্য উনি অনেক বেশি যাকে বলে কলোকিয়াল গালিগালাজের ভাষা ব্যবহার করেছেন। যেটা তার বয়স তখন কত, এই বই লেখার সময় মাত্র কত 13তে জন্ম, 39-এ কত হয় 26 বছর, 26 বছর বয়সে লেখা বই কিন্তু এটা। এরপরে ওনার কিন্তু রেগুলার বই বেরিয়েছে, মোয়া লুমিয়ের এবং ফেরমো ইত্যাদি, খুব বেশি না, উনি সব মিলে হয়তো 30টা বই লিখেছেন, তাই না? আর অনেক চমৎকার চমৎকার বই আছে, আরেকদিন আলোচনা হবে আর কি। বাংলায় সবকিছু রেডিমেড আছে এটা আমি বলতেছি না, ইউ হ্যাভ টু টেক দ্য চ্যালেঞ্জ এন্ড ইউ ক্যান ডু ইট, ইটস কোয়াইট পসিবল। বাংলায় এই সমস্যা, বাংলা যেহেতু সংস্কৃত এবং ফার্সির আত্মীয়, বাংলায় শব্দ তৈরি করা যায় এবং বাংলায় বুঝলে করা যায়। আসলে আমি বুঝি না এটা বলার চেয়ে সে বলে বাংলায় করা যায় না। আচ্ছা দেখ, 2 হচ্ছে উনি 1960 আরেকটা বই বের করেন, ওইটার নাম হচ্ছে ক্রিটিক দু লা রেজন ডিয়ালেকটিক, এইগুলোর ইংরেজি অনুবাদ হয়েছে। ওই সময়ে ফ্রান্স ফানোর এই বইটা লেখা হয়, রেচেড অফ দি আর্থ। তখন ফানো তার প্রকাশককে ফ্রান্সোয়া মাসপেরোকে বলেন যে তুমি সার্ত্রকে বলো যে না আমার ভূমিকা লেখে, আমি তো মারা যাচ্ছি। তখন সার্ত্র তার সাথে দেখা করার জন্য ইটালিতে যান, দুইজনে ইটালিতে বৈঠক হয় অনেকদিন। মানে আমি আর পড়েছি মেমোয়ার্স অফ সিমন দে বুভুয়া, সেখানে বেশি কথা বলতে সার্ত্র অসুস্থ, আমার বুভুয়া বলছে যে রাত তো অনেক হলে এখন আমরা যাই। ফানোর এই আর্টিকেলটা যেটার নাম হচ্ছে ডু লা ভিওলেন্স, এটা সার্ত্রের পত্রিকায় বেরিয়েছিল, যে পত্রিকার নাম লেতো মোডার্ন। আর সার্ত্রের একটা ভূমিকা বেরিয়েছিল, আমি সেটা নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে কি, বলে কোনো নাম দেয় না, প্রিফেস শুধু এই নাম আছে। সেটাতে তাকে বেশি আক্রমণ করেছেন ইউরোপীয় দার্শনিকদের মধ্যে, আমি যতটুকু জানি তার নাম হলো হানা আরেন্ট। হানা আরেন্ট তখন আমেরিকায়, তিনি নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চে মাস্টার ছিলেন, যেখানে আমি পড়তে গিয়েছিলাম পরে। হানা মারা গেছেন 1975-এ। তিনি ভিসিয়াসলি আক্রমণ করে একটা প্রবন্ধ লেখেন সার্ত্রের বিরুদ্ধে, এটা পরে একটা বই আকারে বেরিয়েছে অন ভায়োলেন্স নামে, বাই হানা আরেন্ট, এবং এটা পাওয়া যায়। তো সেই বইতে ওনার অভিযোগ হচ্ছে কি সার্ত্র অকারণে ভায়োলেন্সকে উস্কাইতেছেন। এবং 60-এর দশকে ফানোর এই বইটা খুব জনপ্রিয় হয়েছিল আমেরিকায়, যারা ছাত্র আন্দোলনে ছাত্রদের হাতে হাতে এটা বাইবেল হিসেবে থাকতো। রেচেড অফ দি আর্থ ওয়াজ বিকেম এ পপুলার হ্যান্ডবুক অফ রেভলিউশন বলতো। আসলে রেভলিউশন না, উনি রেসিজমের ব্যাখ্যা করেছেন। তো এইখানে সার্ত্রের ভূমিকাটা খুবই প্রাণস্পর্শী, আমি নিজে অনুবাদ করেছি, অনুবাদ এখানে আমার এখানে আছে। এটা ওইটা পড়লে আমার মনে হয় মিস হানা আরেন্টের সমালোচনা একেবারেই ভিত্তিহীন, ওইটাই আমি বলবো। সার্ত্র তাহলে সমস্যাটা কি? আপনারা অনেকে জানেন সার্ত্র ওই বইটা শেষ করেন নাই, এটা 1000 পৃষ্ঠার বই, ক্রিটিক দু লা রেজন। তখন তার একজন ছাত্র লিখেছেন এটা শেষ করেন না, কি জন্য? ফানোর বই পড়ার পর তিনি কনভিন্সড হলেন যে আমার আর লেখার দরকার নেই, আমি যা লিখতে চেয়েছিলাম সেটা ফানো লিখেছে, সুতরাং আমার আর লেখার দরকার নেই। সেই বইটা আমরা 2টা অনুবাদে পাইতাম, বিইং এন্ড নাথিংনেস এর একটা বাজারে অনুবাদ এখনো আছে, অনুবাদকের নাম হচ্ছে হ্যাজেল বার্নস, 1956-তে অনুবাদ হয়েছে একই বছরে। এবং তখন এটার একটা চ্যাপ্টার আলাদা বই আকারে বেরিয়েছিল, সার্চ ফর এ মেথড নামে। যারা একটু ফিলোসফি পড়তে চান, ফানো যে মেথডে লিখেছেন সেটা হচ্ছে সার্ত্রের মেথড। এবং ফানো এবং সার্ত্রের মধ্যে একটা মানে লাভ এন্ড হেট রিলেশনশিপ ছিল। যেমন ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কে সার্ত্রকে খুব ভালো আক্রমণ করে লেখেন তিনি, কিন্তু আবার সার্ত্রে তিনি অ্যাডমায়ারার ছিলেন। তখন তিনি বলেছেন আমি রেচেড অফ দি আর্থ লেখার সময় আমার টেবিলে সবসময় ফানোর বইটা রাখতাম, সার্ত্রের বইটা ক্রিটিক অফ ডায়ালেকটিক্যাল রিজন। কারণ কি, আমি ওইটার মেথডই ফলো করেছি। তো এই থিওরিটার নাম হলো ফেনোমেনোলজি, আপনারা জানেন, সায়েন্স অফ এক্সপিরিয়েন্স। তো একজন বন্ধু লিখেছেন, আমি সেটা আপনাদের আগামী ক্লাসে আলোচনা করব, যিনি বলছেন কি যে ফানো's Ratchet of the Art as a fulfillment of Sartre's critique of dialectical reason. এই critique of dialectical reason-এই সার্ত্র বলেছিলেন যে মার্কসিজম ইজ দ্য আনসারমাউন্টেবল হরাইজন অফ আওয়ার টাইমস। সুতরাং আমি যা লিখেছি সেটা মার্কসিজমের একটা ফুটনোট হিসেবে গণ্য করলে আমি বাধিত হব। এগুলো হচ্ছে রেটরিক্যাল কথা। তবে ফ্রান্সে একমাত্র সৎ বুদ্ধিজীবী ছিলেন সার্ত্র, যিনি অবিসম্বাদিতভাবে আলজিরের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেছেন, অন্যরা কিন্তু করেন নাই। এই যেগুলিকে বড় বড় এখন আপনারা পোস্ট কলোনিয়ালিস্ট বলতেছেন, সবগুলো যে শয়তান সেটা বোঝা যায় আলজিরিয়ার যুদ্ধের সময় কার কি ভূমিকা নিয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা এখন যারা হইছে যারা করছে, 71-এর মুক্তিযুদ্ধের সময় কে কি ভূমিকা নিয়েছিল এটা তো আমাদের অজানা নাই। পাকিস্তানি জাতীয়তাবাদ নিয়ে যারা 1970-এও বই লিখেছে, তারা এখন বাঙালি জাতীয়তাবাদ নিয়ে বড় বড় বই লিখতেছে, এবং তারা আমাদের শিক্ষক, নাম বলা যাবে না, তাই না? তার মানে হচ্ছে কি, দে ওয়ার সিম্পলি আনএবল টু কম্প্রিহেন্ড দ্য মুভমেন্ট অফ হিস্ট্রি। সার্ত্র এটা বুঝতে পেরেছিলেন। এইখানে আমি বলি, এই যে
ফ্রান্সোয়া লিওতার, যিনি পোস্ট মডার্ন কন্ডিশন বই লিখেছেন, উনি বস্তা বস্তা লিখেছেন আলজেরিয়ার বিরুদ্ধে, আলজেরিয়ার বিপ্লবের সময়। আপনি এমনকি পিয়ের বোর্দিউ বলেন, আপনি এই যে আর কি বলবো, জাক দেরিদা, আলবেয়ার ক্যামু ওয়াজ ভেহিমেন্টলি এগেইনস্ট, হি ওয়াজ এ কলোনাইজার। নোবেল পুরস্কার পেয়েছে সেটা নিয়ে আমি তার কোনো মেধা অস্বীকার করছি না, এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার। এবং of all the other kind of intellectuals, it was Jacques Lacan alone who supported the Algerian movement. Very interesting. Jacques Lacan মেয়ে বন্দী হয়েছিল যুদ্ধ আন্দোলন করার জন্য, তখন he dedicated that lecture of his, যেটার নাম Ethics of Psychoanalysis, ওই মেয়েকে লিখেছিল। ওই মেয়ে মানে তার স্ত্রীর আগের ঘরের মেয়ে আর কি, তার নিজের মেয়ের মতোই বড় করেছেন, ওকে দিয়েছে। এই জন্য ফ্রান্সের যদি ভিতরে ইতিহাস পড়েন, সার্ত্রের ঘর তো বোমা মেরেছে ওরা। সার্টকে আবার তারা রিডিসকভার করেছে 70-এর দশকে। বার্নার্ড হেনরি লেভি বলে এক লোক আছে না, বার্নার্ড হেনরি লেভি, উনি ওরা হলেন আবার জায়োনিস্ট। সে অনেক সমস্যা আছে, এটা বলা যাবে। তবে যা হোক, সার্ট ইজ এ মানে মোস্ট সিগনিফিক্যান্ট ফিলোসফার। আপনি তার সাথে যখনই দ্বিমত করবেন তখন নতুন করে কিছু শিখবেন। তা আমি বলছি তার দ্বিতীয় বইটার সাথে ফানোর খুব ভালো সম্পর্ক আছে। ওই সময় তিনি যে ভূমিকাটা লিখেছেন, তিনি বলছেন ফানো এই বই কিন্তু তোমাদের জন্য লিখছে না, হে ইউরোপীয় রেসিসগণ, উনি বলছেন। তারপরে আমি ইউরোপকে রক্ষা করার জন্য এই ভূমিকা লিখতেছি। যে লার্ন ফ্রম ফানো। এত ইম্প্যাশন, এতটা সাইন্টিফিক এবং ফিলোসফিক্যালি ইনভলভ লেখা খুব কম পাওয়া যায়। সার্ত্রের প্রতিটা লেখাই পড়ার মতো, এবং ইউ রিড হিম মোর ওয়েন ইউ ডিসএগ্রি। উনি উপন্যাস লিখেছেন অনেকগুলো, ওনার নাটকের সংখ্যা তো অজস্র, আর ওনার যে প্রবন্ধের সংখ্যা 10 ভলিউম তো বই আছে শুধু অকেশনাল প্রবন্ধের। সিচুয়েশন যেটা আছে আপনি দেখবেন, আফটার দ্য ওয়ার, আফটার মাথ অফ দ্য ওয়ার ইতিমধ্যে আছে। এবং কালোদের যে প্রথম কবিতা সংকলন বের হয় ফ্রান্স 1948 সনে, অ্যান্থোলজি অফ ব্ল্যাক অ্যান্ড মালাগাসি পোয়েট্রি, যেটা সম্পাদক ছিলেন লিওপোল্ড সেদার সগর, ওইটার ভূমিকা লেখেন সার্ত্র। ওই ভূমিকার সমালোচনা করেছিলেন ফানো, ফলে ফানোই তাকে অনুরোধ করেছেন তার বই ভূমিকা লিখতে। আমি শুধু ওই ভূমিকাটি নিয়ে আলোচনা করবো আর কি। এটা আমার এখানে অনুবাদ করা আছে, আমি আপনাদের একটা লাইন দেখাচ্ছি কিভাবে, কোন স্টাইলের লেখক আর কি। প্রিফেস টু লে দনে দুলা তের। Not so long ago, the earth counted 2 billion residents, 500 million men and 1,500,000,000 natives. পৃথিবীর জনসংখ্যা ছিল কিছুদিন আগে 200 কোটি, তার মধ্যে 50 কোটি মানুষ আর 150 কোটি হচ্ছে নেটিভ। এটা মানে সার্ত্রের প্রথম বাক্য। The first ones had the word with a capital W. প্রথম 50 কোটির ছিল আওয়াজ, কথা। The others borrowed it. Between these and these little sold out kings, feudal lords, a false bourgeoisie fabricated from the scratch served as intermediaries. In the colonies, the truth stood naked, but the metropolis preferred it dressed up. সত্য উপনিবেশে নগ্ন ন্যাংটো হয়ে দাঁড়িয়ে আছে, আর মেট্রোপলিস তাকে পোশাক পরিয়ে নিয়ে আসে, একটা ঢাকনা দেয়। আর কি করে? as mothers kind of. মেট্রোপল হচ্ছে, মেট্রো শব্দের মধ্যে মা লেখা আছে কিন্তু, মেট্রোপলিস হলে as mothers, এক ধরনের মায়ের মতো আদর করে নিয়ে আসতো তাদেরকে। এলিটের ছেলে মেয়েদেরকে এখানে একল নর্মাল এসে ভর্তি করাইতো। আর কি করতো? The European elite undertook to fabricate a native elite. They chose adolescents, branded them on the forehead with red iron, the principles of Western culture. They stuffed sound gags into their mouths. Big, slurry words that stuck to their teeth were sent home, faked after a brief stay in the metropolis. যেমন এমএ সেজার 8 বছর ছিলেন ওখানে। 8 বছর থাকার কথা নয়, একল নর্মালে 5 বছর পড়লে হয়। উনি একটু বিরতি নিয়ে পড়েছিলেন। These living lies had nothing more to say to their brothers. They echoed from Paris, from London, from Amsterdam, throwing at us the words Pantheon, fraternity, and somewhere in Africa, in Asia, lie lips open, Thinan, Nite. That was the golden age.